আজ আমি আপনাদেরকে নিয়ে যাব একটি পবিত্র স্থানে, একটি আধ্যাত্মিক জায়গায়, যেখানে জন্মগ্রহণ করেছিলেন সাধক রামপ্রসাদ সেন। সেই রামপ্রসাদ সেনের ভিটে বাড়িতে নিয়ে যাব আপনাদেরকে। সেখানে রয়েছে 400 বছরের অধিক প্রাচীন একটি বটগাছ, এছাড়াও একটি পুকুর আর মায়ের মন্দির। এছাড়াও আপনাদেরকে নিয়ে যাব গঙ্গার ঘাটে, যেখানে সাধক রামপ্রসাদ সেন তার আরাধ্যা মাকে পুজো করবার পর এই গঙ্গার ঘাটে অন্তলীন হয়ে যান। এখানে এসে ভোগ প্রসাদ পাবেন, এবং ভোগ প্রসাদ কী করে পাবেন, কোন নম্বরে ফোন করলে পাবেন, আর কত টাকা ভোগ মূল্য তাও জানতে পারবেন এই ভিডিওতে। তা চলুন শুরু করা যাক এই ভিডিও। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। এখন আমি চলে এসেছি গঙ্গা পেরিয়ে হালি শহরে। এখানে এসেছি সেটা আমি জানাবো। এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, সব কিছুই আছে। আমি এখন আপাতত রয়েছি রামপ্রসাদের ভিটেতে। প্রসাদের ব্যবস্থা আছে, সব কিছুই আছে। কি কি আছে, কি কি দেখতে পাবেন, সব ডিটেলস জানতে পারবেন এই ভিডিওতে। আর এই ভিডিওর সঙ্গে থাকুন। আর কখন কি খোলা হয় নিশ্চয়ই বলবো, মানে কখন মন্দির খোলা হয়, কখন বন্ধ হয় নিশ্চয়ই জানতে পারবে এই ভিডিওতে। তা এই ভিডিওর সঙ্গে থাকুন, চলুন। সাধক রামপ্রসাদ সেনের এই ভিটে বাড়িতে কী করে আসবেন সেটা একবার জানিয়ে দিই। আপনারা রেলপথে শিয়ালদা শাখায় হালিশহর স্টেশনে নামবেন, এবং স্টেশন থেকে আপনারা অটো করে আসতে পারেন বা টোটো করেও আসতে পারেন। অটোর ভাড়া 10 টাকা এবং টোটো ভাড়া 15 থেকে 20 টাকা নেবে। তা আপনারা যদি সড়ক পথে আসেন তাহলে গুগল ম্যাপ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইটা ট্যাগ করে আপনারা চলে আসতে পারবেন এখানে। কি আমাদের মন্দিরে সকাল 7:30 থেকে 12টা, 12:30 খোলা থাকে। হ্যাঁ, আর ভোগ খেতে গেলে 9টা থেকে 9:30টার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, বুঝতে পেরেছেন? 60 টাকা। আর নাম্বারটা 933120 হ্যাঁ। আর রামপ্রসাদের আর বিকাল 4টায় খোলে, রাত্রে 8:30 বন্ধ হয়ে যায়। আর রামপ্রসাদ মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল, ওনাকে পাওয়া যায়নি। আর এখানে ভেড়ার ঘরটার ছিল, এখন তার ওসব কিছু নেই। তারপরে যে মূর্তিটা দেখছেন, পাথরের মূর্তি, এটা মানে রামপ্রসাদের ছোটো মেয়ের নামে এই মন্দিরটা। বহু বছর, 400 বছর আগের কথা, 350 বছর আগের কথা বলছি। আর গাব গাছে পদ্মফুল এখানেই ফুটেছিল। আর আমাদের এখান থেকে গঙ্গা হয়তো হার্ডলি 5-7 মিনিট যেতে লাগে। মাকে নিয়ে গঙ্গা ডুব দিয়েছে, নৌকার পাওয়া যায়। আর আপনার কাছে পুজো দিলে আমাদের লোয়েস্ট 51 টাকা, তারপরে 101 টাকা, 150, 200 যা বলবেন সব রকমই পাওয়া যায় আমার কাছে। আর ভোগ খেতে গেলে সকাল 9টার সময় যোগাযোগ করবেন। আপনি 12টার মধ্যে ঢুকলে পুজোটা দিতে পারবেন, 1টার সময় ভোগ পাবেন। ভোগের মূল্য 60 টাকা। এই যে পূজার প্রসাদ এখান থেকে আপনারা যদি পুজো দিতে চান তাহলে এখানে আসবেন। এখানে ডালা সব পেয়ে যাবেন, এমনকি ভোগ প্রসাদের কুপনও পেয়ে যাবেন। আপনারা একটু ফোন করে নেবেন, যদি 8টা থেকে 9টার মধ্যে না আসতে পারেন একটু ফোন করে নেবেন। ফোন করে নিলে দাদার কাছ থেকে আপনারা কুপন পেয়ে যাবেন, ঠিক আছে? এসে আপনারা কালেক্ট করে নেবেন। আমি হ্যাঁ হ্যাঁ কটা বলে নেবেন। হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন এই দেয়ালে তার জীবনের কিছু অংশ ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে। এইটা লেখা আছে, আপনারা দেখে নিন। এবার ভেতরে প্রবেশ করি। এই যে গেট, এই দিক থেকে আসলাম। এবারে ভেতরে প্রবেশ করছি। দেখুন, এই যে এখানে জুতো খুলে না, ওখানে এই যে ভেতরে প্রবেশ করলাম। এইদিকে হলো দেখুন একটা গাছ আছে, আর মেন মন্দির এখানে। আর এদিকে দেখুন, চলুন মেন মন্দিরের দিকে একটু প্রবেশ করি। আপনারা যদি ধূপ বাতি নিয়ে আসেন তাহলে কিন্তু এই জায়গাটায় জ্বালাবেন, এই গাছতলায়। এখানে জুতো খোলার জায়গা, প্রকাশ বন্ধ। দেখেছেন, এটা হলো নাট মন্দির। এই যে নাট মন্দির। চলুন পাশ দিয়ে ঘুরি, আরও কিছু দেখে আসি। আর এখানে দেখছেন ওইদিকে বসার জায়গা আছে, সুন্দরভাবে বসার জায়গা তৈরি করে দিয়েছে। আর বড় একটা মাঠ, আর পাশে কিন্তু একটা পুকুর আছে। এই পুকুরটাও দেখি, আপনাদেরকে দেখাই। আর এখন আপাতত একটু বন্ধ হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, ঠিক আছে? প্রসাদটা আপনাদেরকে দেখাবো কী কী আছে। আর চলুন এখানে একটু দেখে নিই এই পুকুরটা। এই পুকুরে আমি শুনেছি নাকি কচ্ছপও আছে, দেখা যাক আমাদের সৌভাগ্য হয় কিনা, দেখাতে পারি কিনা। এই যে দেখুন কত মাছ, এরকম মাছ দেখেছেন, কত মাছ। এবার চলুন এটা দেখি। পুকুরের ঠাকুর রামপ্রসাদ এখানে চান করতেন নাকি,
ঠিক আছে। আর ঘাটেও যেখানে স্নান করতেন ওখানেও নিয়ে যাব আপনাদেরকে। এখন দেখুন আপাতত তো বন্ধ, মানে ভেতরে দেখাতে পাচ্ছি না, এই অবস্থা আপাতত। চারিদিকটা দেখাচ্ছি আপনাদেরকে। থেকে ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 7:30 থেকে 12টা এবং বিকেল 3টে থেকে 3:30, এবং মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত 7:30 টু 12টা এবং 4টে থেকে 8:30। আর মায়ের ভোগ হয় দুপুরে 1টা। পঞ্চবটি, এখানে রয়েছে 5টি গাছের সমাহার: পঞ্চবটি, বট, অশ্বত্থ, বেল, যজ্ঞডুমুর এবং নিম। পঞ্চবটি আসনও রয়েছে, তাতে 5 রকম জীবের মাথাও রয়েছে। এইবার আমি আপনাদেরকে যে নাট মন্দিরের ভিডিওটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি কর্তৃপক্ষর পারমিশন নিয়ে এই ভিডিওটা করেছি এবং মায়ের ছবিও তুলেছি, কিন্তু কর্তৃপক্ষের পারমিশন নিয়ে। এবার আমি আপনাদেরকে বলি, রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিল আনুমানিক 1720 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছিল আনুমানিক 1781 খ্রিস্টাব্দে। সাধক রামপ্রসাদ সেন অষ্টাদশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যকবি ছিলেন। তিনি বাংলা ভাষায় কালিমার উদ্দেশ্যে গান রচনা করেছিলেন। তার রচিত গানগুলি রামপ্রসাদী গান নামে আজও জনপ্রিয়। সাধক রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিল এক বাঙালি কবিরাজ পরিবারে। বাল্যকাল থেকেই তার গান রচনার আগ্রহ দেখা যায়। পরবর্তীকালে তিনি তন্ত্রাচার্য যোগী কৃষ্ণানন্দ আগমবাগীশের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। তার জীবদ্দশায় তার গানগুলি জনপ্রিয় হয়ে উঠেছিল। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় সাধক রামপ্রসাদ সেনের গান শুনে মুগ্ধ হয়েছিলেন। বাউল গান ও কীর্তনের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিলবন্ধন ঘটিয়েছিলেন তিনি তার গানের মাধ্যমে। সাধক রামপ্রসাদ সেনের বেড়া বাঁধার কাহিনী সর্বাধিক প্রসিদ্ধ ছিল। রামপ্রসাদ সেন একদিন তার ছোট মেয়েকে নিয়ে বেড়া বাঁধছিল। সেই সময় তার স্ত্রী সর্বাণী দেবী তার মেয়েকে ঘরের ভেতর ডাকে। কিছুক্ষণ বাদে তার মেয়ে এসে দেখে বাবা অনেকটা বেড়া বেঁধে ফেলেছে। তখন সে বাবাকে বলল, তুমি এতটা বেড়া কি করে বাঁধলে একা একা? তখন রামপ্রসাদ সেন বললেন, তোর সঙ্গে গল্প করতে করতেই এতটা বেড়া বেঁধে ফেলেছি। তার মেয়ে বললেন, আমি তো ঘরের ভেতরে ছিলাম, তুমি আমাকে পেলে কোথায়? তখন তিনি বুঝলেন তার আরাধ্যা দেবী কালিমা মেয়ের রূপে তার কাছে এসেছিলেন। আমার নাম উৎপল কৃষ্ণ ভট্টাচার্য, আমি এখানকার প্রধান সেবায় মায়ের মন্দিরে। মায়ের এখানে নিত্য পুজো এবং নিত্য ভোগ এখানে হয়। বাইরের দর্শনার্থীরা যারা আসে তারা নিত্য, যারা ভোগ প্রসাদ খাটার জন্য আসে তারা ভোগ প্রসাদ খাটে। একটার পরে মায়ের ভোগ দেওয়া হয় এখানে। এখানে বাৎসরিক পুজো বলতে 26শে জানুয়ারি এখানকার মায়ের অন্নকূট হয়, যেটা লাখো লোকের সমাগম হয় ভক্তর এই হালিশহর রামপ্রসাদ মন্দিরে। আর তার মধ্যে দীপান্বিত অমাবস্যা তার একটা পুজো আছে। পৌষ মাস সামনে, পৌষ মাসে সারা পৌষ মাস ধরে এখানে ভক্তরা আসে তাদের মায়ের কাছে পুজো দেওয়ার জন্য সারা বছরই। তারপরে দুর্গা পুজো প্রত্যেকটাই, কিন্তু মূল সময় হচ্ছে 26শে জানুয়ারি মায়ের অন্নকূট, যেটা লাখো লোকের সমাগম হয় এখানে। আর মায়ের অলৌকিক বলতে মা আমাদের জগদীশ্বরী, রামপ্রসাদ সেনের মেয়ের নামে মায়ের নাম হচ্ছে মা জগদীশ্বরী। এই জগদীশ্বরী প্রত্যেক ভক্তের 4 হাত তুলে তাদের আশীর্বাদ করে। প্রত্যেক ভক্ত এখানে আসে তাদের নানা রকম মনোবাঞ্ছা নিয়ে, তারা তাদের হয়ে গেলে তারা এখানে মাকে পুজো দিয়ে যায়। হালিশহর রামপ্রসাদ এটা মা জগদীশ্বরী মায়ের মন্দিরে। আর রামপ্রসাদজির কোনো কিছু? রামপ্রসাদ সেন, রামপ্রসাদ সেন এই যে পুজোর জায়গাটা হচ্ছে, এটা সাধকের পুজো স্থান, জগদীশ্বরীর পুজো স্থান। মা রামপ্রসাদ সেন মাটির মূর্তি পুজো করতো, মৃন্ময়ীর মূর্তি। সেই মূর্তি নিয়ে সে গঙ্গায় বিলীন হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে এখানে মূর্তি তৈরি হয়ে পুজো হতো। 1956 সাল আসামের তেজপুরের এক ভদ্রলোকের স্বপ্নাদেশ করে যে আমার মূর্তি স্থাপন কর। সেই মূর্তি 1956 সালেই মায়ের এখানে
স্থাপন হয় এবং সেই অনুযায়ী মেয়ের রামপ্রসাদের মেয়ের নামকরণের নাম হয় জগদীশ্বরী। সেই জগদীশ্বরী নামেই এখানকার মায়ের পুজো হয়, নিত্য পুজো। নিত্য সকালবেলা মন্দির খোলে, 7:30টায় মন্দির খোলে, 12:30 বন্ধ হচ্ছে। কারণ 12:30টার টাইমটা কেন 12টায় বন্ধ হতো, আধ ঘন্টা কমিটি এটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ সামনে নৈহাটির বড়মার ভক্তরা ওখানে পুজো দিয়ে এখানে আসে, তাদের জন্য আধ ঘন্টা আরও বেশি সময় দিয়েছে। 12:30টায় সকালে বন্ধ হয়, বিকেলে 4টে থেকে রাত্রি 8:30। কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, ডিসেম্বরের থেকে বিকেলবেলা, দিনের বেলাটা যেমন সকালবেলা যেমন টাইমটা না, ওইটা 3টের থেকে রাত্রি 7:30 বন্ধ হয়ে যায়। ওটা আধ ঘন্টা এদিক ওদিক হয়ে যায়। ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির 28 তারিখ 29 যাই হোক, ওইটা এটা খোলারই। মায়ের শয্যা যেটা দেখছেন, এটা রাত্রিবেলায় যে ঠাকুরমশাই রাত্রিবেলা মাকে শয়নও দিয়েছে, মাকে ওখান থেকে তো তুলে এখানে শয়ন যাওয়া যায় না, তাকে প্রার্থনা করে বলে যেতে হয় যে মা তোমার শয্যা রেডি আছে, তুমি শয়নে যেও। সকালবেলা যখন আসা হয় তখন দেখা যায় একটা মানুষ যদি শুয়ে থাকলে যে বিছনার চাদরটা যেরকম হয়, এই বিছনার চাদরটা ঠিক সেরকম থাকে, মশারি তোলার পরে সেরকম থাকে। তাতে আমরা ভাবছি মা জগদীশ্বরী শয়নে যায়। এটা একটা অলৌকিক ঘটনা। এরকম বিভিন্ন রকম অলৌকিক ঘটনা মায়ের এখানে প্রত্যক্ষ ব্যাপারে আছে, তার মধ্যে এই একটা। মাকে তো বাইরের লোক কাউকে স্পর্শ করতে পারে না, আমরা স্পর্শ করি। মায়ের যে চরণ দুটো, সেই চরণ দুটো হাত দিলে মনে হয় যেন কোনো একটা মানুষের পায়ে হাত দিয়েছে, পায়ে কাটা দিচ্ছে, বুঝছেন। আমাদের মা ভাইরাল হতে চায় না, পরিষ্কার আপনাকে বলে দিই, যে ওই সারা দুনিয়ায় লোকে যেমন বড় মার ভাইরাল করে তাকে ওই করো, মায়ের কাছে আসো, তার কাছে প্রার্থনা করো, তাতেই সন্তুষ্ট। পারিনি বলে গোপালটাকে সে ব্যাগে করে নিয়ে চলে এসেছে। নিয়ে আসার পরে সে একটু কাচুমুচু করছে, সে আমাকে বললো যে ঠাকুর সাথে কথা বলবো নাকি, বলে আমি আমার একটা গোপাল। তাহলে কী করেছেন গোপালটা? বললো গোপালটা আমি নিয়ে এসেছি, আপনি কি নেবেন? বললাম এক্ষুনি নেব। গোপালটাকে যখন বার করলো, ওটা তামার ইয়ে পেতলের গোপাল, গোপালটা একদম পুরো কালো ছিল। তাকে যখন অভিষেক করে গোপালকে নিয়ে এলাম, এখন গোপালের রূপ অন্যরকম হয়ে গেছে। সো এখন রয়েছি রামপ্রসাদের ভিতরে, রামপ্রসাদের মন্দিরে রয়েছি, মায়ের মন্দিরে রয়েছি। এখন কিন্তু জোর বৃষ্টি নেমে গেছে, কী করবো, জোর বৃষ্টি নেমে গেছে, বসে গেছি। আর এখানে দেখিয়ে দিলাম এখানে কি করে আসবেন, কীভাবে আসবেন, আর এখানে কি কি দেখতে পাবেন, আর কি কি মাহাত্ম্য আছে সব নিশ্চয়ই বলে দিলাম। আর রামপ্রসাদজি এখানকার যে ঠাকুর, সেই ঠাকুরকে নিয়ে বিলীন হয়েছিলেন। কবে বিলীন হয়েছিলেন? 1786 সালে বিলীন হয়েছিলেন গঙ্গায়। সেই গঙ্গায় আপনাদেরকে দেখাবো যেখানে বিলীন হয়েছিলেন, মানে শরীর সমাধি হয়েছিল, মানে গঙ্গায় মাকে নিয়ে গঙ্গায় ডুবে গেছিলেন তিনি। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1720 সালে। এই সেই নাট মন্দির দেখছেন, এটা হলো নাট মন্দির, মায়ের নাট মন্দির। খুব সুন্দর পরিবেশ, খুব শান্ত পরিবেশ। এই পূজা দেওয়ার সময় 108টা পদ্ম ফুলের মধ্যে একটা ফুল কম হয়েছে, তখন এই গাব গাছে পদ্ম ফুল, সেই গাব গাছটা এখন আর নেই। গাব গাছে পদ্ম ফুল ফুটেছিল তৎকালীন, তখন সেই গাছটা এখন দেখো না, তো চারা গাছ আর নেই আর, তাই তো? না। এখানে কি হচ্ছে, এটা প্রসাদ? এটা আসলে এই যে কুপন দেখতে পাচ্ছেন, এই কুপনের মূল্য হলো 60 টাকা, আর 1টা থেকে 3টের মধ্যে দেওয়া হয় এই কুপনের প্রসাদ। এই যে মালসা পেয়ে গেছি। এই যে চলে এসেছি ভোগ প্রসাদ নিয়ে। এই যে এই ঘরটায় খেতে হবে ভোগ প্রসাদ। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটায় খেতে হবে। এই যে এই ঘরটা খেতে হবে, এই দেখতে পাচ্ছেন, এই ঘরটা হলো ভোগ প্রসাদ খাওয়ার জায়গা, তাই তো? এটাই এখানে প্রসাদ খাওয়ার জায়গা তো নাকি? হ্যাঁ, দেখো ভোগ প্রসাদ পেয়ে গেছি। ভোগ প্রসাদের জন্য এই ঘরটাই হলো ভোগ প্রসাদ, আপনারা খেতে পারবেন আর নিয়েও যেতে পারেন। এখানে কী কী দিয়েছে? খিচুড়ি দিয়েছে, একটা মিক্স ভেজ দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, আর পায়েস দিয়েছে। এই আপাতত দিয়েছে, পেট ভরে যাবে। খিচুড়ি প্রসাদ খেয়ে বাইরে চলে এসেছি। দেখছো, এইটা হলো মন্দির, ঠিক মন্দিরের পাশেই হলো
এইটা হলো ভোগ কক্ষ, যেখানে ভোগ খেতে পারবে। আর এই যে এখানেই থাকতেন সাধক রামপ্রসাদজি, দেখছেন এইটাই তার গৃহ, এখানেই তিনি সাধনা করতেন, এখানেই তিনি শুতেন। দেখতে পাচ্ছ এখন বন্ধ আছে, তাও জানলা দিয়ে আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি। ওনার একটি মূর্তি রয়েছে আর শোয়ার জন্য একটি খাট রয়েছে, এখানেই তিনি থাকতেন। আর চারিদিকটা একবার দেখে নিন, খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ, খুব ভালো আছে। শিব মন্দির দেখতে পাচ্ছেন। মন্দির থেকে বেরিয়ে ঘাটে যাওয়ার পথে পড়লো এই শিব মন্দিরটি। আর এখানে দেখুন সবাই মানসিক করেছে, সবাই এই গাছে মানসিক করে টাকা বেঁধে গেছে। দেখছেন সবাই মানসিক করে এই গাছে তাদের মানসিকের জন্য, দেখছেন মানুষ সবাই তাদের মনস্কামনার জন্য এই গাছে সব বেঁধে গেছে। নাবালক রাজা বিদ্যাধর রায়চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন এই শিব মন্দিরটি, মানে রামপ্রসাদ দেবের আগেকার কিন্তু মন্দির এটা। দেখছেন যখন ভেতরে ঢুকে একটু দেখাই আপনাদেরকে। ওম নমঃ শিবায়, দেখছেন এই যে শিবলিঙ্গ পাশে দেখছেন ওখানে একটা ভিউ হয়ে আছে, কি জানি না ওটা পাথরের একটা কিছু আছে, ওটাই ওটা একটা প্রাচীন শিবলিঙ্গটা ওইটাই। আর আধুনিকভাবে যেমন তৈরি করা হয়েছে জানি না, পারফেক্ট বলতে পারবো না, তাও দেখে নেন এই অবস্থা। এখানে আসলে কিন্তু এটা মিস করবেন না, খুব প্রাচীন মন্দির। দেখছেন স্টেশন থেকে এই পর্যন্ত এই রামপ্রসাদের ভিটে, হ্যাঁ 10 টাকা করে ভাড়া। দেখছেন 10 টাকা করে ভাড়া, আপনারা স্টেশন থেকে ভিটে পর্যন্ত আসতে পারবেন। আর এখন চলে এসেছি আবার স্নানের ঘাটে চলে এসেছি। এইটা তৈরি হয়েছিল, কিন্তু এখানেই রামপ্রসাদজি স্নান করতে আসেন গঙ্গার ঘাটে। এই সেই এটা বটবৃক্ষ, বিশাল বটবৃক্ষ। আর এই যে ঘাটে যা ঢুকবো। দেখছো কীভাবে ঘাটটা তোমাদের দেখাচ্ছি, পুরো রেনকোট পরেছি, উপরে হেলমেট, সাউন্ডটা একটু ডিস্টার্ব করবে কেননা বৃষ্টি হচ্ছে এখন। বৃষ্টির মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, খুব কষ্ট করে দেখাচ্ছি সেই রামপ্রসাদজির ঘাট, খুব পবিত্র একটা ঘাট। সেই ঘাটে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি। রামপ্রসাদজি স্নান করতে আসেন এই ঘাটটা, এই গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঘাটে দেখছেন একটা শিব মন্দির এদিকে, আর এদিকে দেখুন ওনার পরপর সব চিত্র রয়েছে। বাল্যকালে শিক্ষা গ্রহণ করছেন রামপ্রসাদজি। আর এটা তন্ত্রগুরু, তন্ত্র সাধনা করাচ্ছেন। আর এখানে একটা শিবলিঙ্গ রেখে দিয়েছে, জাস্ট এটাকে দেখে আমাকে এ করতে হবে। এটা বিবাহ হচ্ছে। আর এখানে যখন কাজ করতেন রাম সাধক, যখন কাজ করতেন না বাগবাজারে, তখনকার এটা বাগবাজারের দুর্গাচরণ মিত্রর বাড়িতে সে রাস্তায় কাজ করতেন, সেই ছবি এটা। কৃষ্ণচন্দ্রের দরবারে এটা হচ্ছেন। আর এদিকে দেখুন সাধু রামপ্রসাদ সেনের একটি মূর্তি রয়েছে, আর এদিকে বজরং বলির একটি মূর্তি রয়েছে। আর সেই পবিত্র ঘাট, এই ঘাটে কিন্তু বিলীন হয়েছিলেন রামপ্রসাদ, মানে মাকে নিয়ে বিলীন হয়েছিলেন এই ঘাটে। একটি সুবিশাল বট গাছ, দেখছেন কত প্রাচীন বট গাছ। এখানে একটা মন্দিরও রয়েছে, সুবিশাল একটি বট গাছ। এই যে মাকে নিয়ে বিলীন হচ্ছে তার একটা ছবি করে রেখে দিয়েছে এখানে, দেখছেন। গঙ্গার এই ঘাটে তিনি
কালী পুজো করবার পর মায়ের মূর্তি মাথায় নিয়ে গঙ্গায় বিলীন হয়ে যান। খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কিন্তু এখানে প্রচুর শিবলিঙ্গ, প্রচুর ঠাকুর রয়েছে এই বটগাছ তলায়, দেখছেন এই যে। আবার এদিকে গণপতি বাবা মৌরিয়া, সামনে দেখছেন এই সেই পবিত্র ঘাট। এই ঘাটে কিন্তু স্নান করতে আসছেন সাধক রামপ্রসাদ, আর এই ঘাটে কিন্তু বিলীন হয়েছিলেন তিনি মাকে নিয়ে। আর এখানে কিন্তু খুব সুব্যবস্থা আছে, আপনারা স্নান করতে পারবেন। এখানে দেখছেন বাথরুম আছে, এখানে ড্রেস সারতে পারবেন। আর এই অবস্থা আপাতত গঙ্গার ঘাটে। এই যে এই সেই গঙ্গার ঘাট। দেখতে পাচ্ছেন জয় ভোলেনাথ। এখানে পুজো করেন? আমি এখানে একটু জল ফুল দেই, দুবেলা একটু পুজো করি, এখানেই থাকি। দেখছেন এরকমভাবে পুজো হয় ঘাটে। আপনারা এখানে এসে ঠাকুর মাসে এখানে পুজো দিতে পারবেন, তাই তো? আর কী কী করেন এখানে আপনি? এখানে একটা মাসে প্রথম সপ্তাহে একটা হোম হয়। ঠিক আছে, এখানে নিত্য সেবাও হয়। নিত্য সেবা হবে? হ্যাঁ, নিত্য ভোগ হয়, নিত্য সেবা হয়, সবাই খায়। আপনি 12টার পরে কোনো দিন চলে আসবেন, যে কোনো নিত্য সেবা যেখানে পাবে, তাই তো? যে কোনো দিন, তাই তো? যে কোনো দিন আপনি চলে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ।